আসসালামু আলাইকুম, আমি তামজিদা তাবাসসুম খান। আজকে আমাদের চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাংলা সাহিত্য মানে প্রকৃতি, মানুষ আর জীবনের গান। সেই গানের অন্যতম শ্রেষ্ঠ রূপকার হচ্ছে আমাদের সবার খুব পরিচিত একটি নাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1894 সালে জন্ম নেওয়া এই মহৎ সাহিত্যিক তার কলমে গ্রামীণ বাংলার মাটি, আকাশ, জল, সবুজ ধানক্ষেত, দুঃখ ও আনন্দ মিলেমিশে হয়ে উঠেছে জীবনের এক অমর সুর। তার লেখায় আমরা চিরায়ত বাংলার মানুষের এক অপূর্ব রূপ দেখতে পাই। আজকের এপিসোডে আমরা পাঠ করব পথের পাঁচালী, আমাদের খুব কাছের একটা উপন্যাস পথের পাঁচালী। এই পথের পাঁচালী নিয়ে সত্যজিৎ রায় একটা সিনেমাও তৈরি করেছিলেন, সেটাও আমাদের খুব কাছের। সেই সিনেমা আমরা দেখিনি, এরকম মানুষের সংখ্যা মনে হয় খুঁজে পাওয়া ভার। পথের পাঁচালী হচ্ছে শুধু একটা উপন্যাস নয়, এ যেন শৈশবের নিষ্পাপ চোখে দেখা পৃথিবীর প্রথম বিস্ময়। এ যেন প্রকৃতির বুকে ভিতরে লুকানো স্নেহের গান, দারিদ্র্যের আঁচলে বাঁধা স্বপ্নের দোলা। এখানে আছে হরিহর, অভাবে পুরোহিত অথচ আশা ভরসায় ভরা। আছে সর্বজয়া, দুঃখের ভিতরেও তিনি অটল থাকেন। দুঃখের ভিতরেও সন্তানদের ব্যাপারে তিনি তার স্নেহের কোনো কমতি রাখেন না। আছে ইন্দিরা ঠাকুরন, ক্ষুধার মধ্যে হাসি খুঁজে পাওয়া এক মায়াময় চরিত্র। আর আছে দুটি অমূল্য রতন, দুর্গা আর অপু। দুর্গা আর অপু বাংলা সাহিত্যের দুটো আইকনিক ক্যারেক্টার। পথের পাঁচালীতে দুর্গার উপস্থিতি হয়তো বা কিছুটা কমই ছিল, কিন্তু অতটুকুন সময়ের মধ্যে দুর্গা আমাদের মনের মধ্যে যে ছাপ দিয়ে যায় তা আর অন্য কোনো চরিত্র বাংলা সাহিত্যে কখনো আমাদের মনে ফেলতে পেরেছে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দিহান আমরা যারা বাংলা সাহিত্যপ্রেমী আছি। দুর্গার ওপর হাসি, কান্না, দুষ্টুমি, বিস্ময় সব কিছু এই কাহিনীকে করে তুলেছে এক চিরন্তন মানব গাথা। পথের পাঁচালী আমাদেরকে শিখায় অভাব মানেই শূন্যতা নয়, প্রকৃতির বুকেই লুকিয়ে থাকে আনন্দের খনি, জীবনের মলিনতায়ও থাকে রঙিন আলো। আজ আমরা সেই অমর কাহিনীর ভিতরে প্রবেশ করব। পৃথিবী দেখব একটি শিশুর চোখ দিয়ে, অনুভব করব প্রকৃতির রং, আর শোনাবো জীবনের অনন্ত যাত্রার গল্প। চলুন তাই আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি। হরিহর সাধারণ অবস্থার গৃহস্থ। পৈতৃক আমলের সামান্য জমি জমার আয় ও 2-4 শিষ্য সেবকের বার্ষিকী প্রণামীর বন্দোবস্ত হইতে সাদাসিধাভাবে সংসার চালাইয়া থাকে। পূর্বদিন ছিল একাদশী। হরিহরের দূরসম্পর্কীয় দিদি ইন্দ্র ঠাকুরন সকালবেলা ঘরের দাওয়ায় বসিয়া চাল ভাজার গুড়া জলখাবার খাইতেছে। হরিহরের 6 বৎসরের মেয়েটি চুপ করিয়া পাশে বসিয়া আছে। ও পাত্র হইতে তুলিবার পর হইতে মুখে পড়িবার পূর্ব পর্যন্ত প্রতি মুঠো ভাজার গুঁড়োর প্রতি অত্যন্ত করুণভাবে লক্ষ্য করিতেছে এবং মাঝে মাঝে ক্রমশূন্যমান কাঁসার জামবাটির দিকে হতাশভাবে চাহিতেছে। 2-1বার কি বলি করিয়াও যেন বলিতে পারিল না। ইন্দ্র ঠাকুরন মুঠোর পর মুঠো উঠাইয়া পাত্র নিঃশেষ করিয়া ফেলিয়া খুকির দিকে চাহিয়া বলিল, ও মা, তোর জন্য 2টি রেখে দিলাম না, ওই দেখো। মেয়েটি করুণ চোখে চেয়ে বলল, তা হোক পিতি, তুই খা। 2টো পাকা বড় বিচে কলার একটা হইতে আধখানা ভাঙিয়া ইন্দিরা ঠাকুরন তাহার হাতে দিল। এবার খুকির চোখ মুখ উজ্জ্বল দেখাইল। সে পিসিমার হাত হইতে উপহার লইয়া মনোযোগের সহিত ধীরে ধীরে চুষিতে লাগিল। ও ঘর হইতে তাহার মা ডাকিল, আবার ওখানে গিয়ে ধন্না দিয়ে বসে আছে, উঠে আয় এইদিকে। ইন্দিরা ঠাকুরন বলল, খাক বউ, আমার কাছে বসে আছে, ও কিছু করছে না, থাক বসে। তবুও তাহার মা শাসনের সুরে বলিল, না, কেন এবার খাবারের সময় ওরকম বসে থাকবে? ওসব আমি পছন্দ করি না, চলে আয় বলছি উঠে।
খুকি ভয়ে ভয়ে উঠিয়া গেল। ইন্দিরা ঠাকুরনের সঙ্গে হরিহরের সম্পর্কটা বড় দূরের। মামার বাড়ির সম্পর্কে কি রকমের বোন। হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি ছিল পাশের গ্রাম যশোরাপুর বিষ্ণুপুরে। হরিহরের পিতা রামচাঁদ রায় মহাশয় অল্প বয়সে প্রথমবার বিপত্নিক হইবার পর অত্যন্ত ক্ষোভের সহিত লক্ষ্য করিলেন যে দ্বিতীয়বার তাহার বিবাহ দিবার দিকে পিতৃদেবের কোনোই লক্ষ্য নাই। বছরখানিক কোনো রকমের চক্ষু লজ্জা কাটাইয়া দেওয়ার পর যখন পিতার সেদিকে কোনো উদ্যম দেখা গেল না, তখন রামচাঁদ মরিয়া হইয়া প্রত্যক্ষে ও পরোক্ষে নানা রূপে অস্ত্র ব্যবহার করিতে বাধ্য হইলেন। দুপুরবেলা কোথাও কিছু নাই, সহজ মানুষ রামচাঁদ আহারাদি করিয়া বিছানা ছটফট করিতেছেন। কেহ নিকটে বসিয়া কি কহিয়াছে জানিতে চাহিলে রামচাঁদ সুর ধরিতেন। তাহার আর কে আছে, কেই বা আর তাহাকে দেখিবে, এখন তাহার মাথা ধরিলেই বাকি, ইত্যাদি। ফলে এই নিশ্চিন্দপুরের গ্রামের রামচাঁদের দ্বিতীয় পক্ষের বিবাহ হয় এবং বিবাহের অল্পদিন পর পিতৃদেবের মৃত্যু হইলে যশোরা বিষ্ণুপুর বাস উঠাইয়া রামচাঁদ স্থায়ীভাবে এইখানে বসবাস শুরু করেন। ইহা তাহার অল্প বয়সের কথা। রামচাঁদ এই গ্রামে আসিবার পর শ্বশুরের যত্নে টোলে সংস্কৃত পড়িতে আরম্ভ করেন এবং কালে এই অঞ্চলের মধ্যে ভালো পণ্ডিত হইয়া উঠিয়াছিলেন। তবে কোনো বিষয়কর্ম কোনোদিন তিনি করেন নাই। করার উপযুক্ত তিনি ছিলেন কিনা সে বিষয়ে ঘোরতর সন্দেহের কারণ আছে। বৎসরের মধ্যে 9 মাস তার স্ত্রীপুত্র শ্বশুর বাড়িতেই থাকিত। তিনি নিজে পাড়ার পতিরাম মুখুজ্জের পাশার আড্ডায় অধিকাংশ সময় কাটাইয়া 2 বেলা ভোজনের সময় শ্বশুর বাড়ি হাজির হইতেন মাত্র। যদি কেহ জিজ্ঞাসা করিত, পণ্ডিত মশাই, বউটা ছেলেটা আছে, আখেরটা তো দেখতে হবে, রামচাঁদ বলিতেন, কোনো ভাবনা নেই ভায়া, ব্রজে চক্রবর্তীর ধানের মরাই এতলা কুড়িয়ে খেলেও এখনও ওদের দুপুরুষ হেসে খেলে কাটবে। পরে তিনি ছক্কা ও পঞ্চজুরির জোর কিভাবে মিলাইলে ঘর ভাঙিতে পারিবেন তাহাই এক মনে ভাবিতেন। ব্রজ চক্রবর্তীর ধানের মারাইয়ের নিত্যতা সম্বন্ধে তাহার আস্থা যে কতটা বেআন্দাজি ধরনের হইয়াছিল তাহার শ্বশুরের মৃত্যুর পরে রামচাঁদের বুঝিতে বেশি বিলম্ব হয় নাই। এ গ্রামে তাহার জমি জমাও ছিল না, নগদ টাকাও বিশেষ কিছু নেই। 2-4টি শিষ্য সেবক এদিক ওদিক জুটিয়াছিল। তাহাদের দ্বারা কোনো রকমে সংসার চালাইয়া পুত্রটিকে মানুষ করিতে থাকেন। তাহার পূর্বে তাহার এক জ্ঞাতি ভ্রাতার বিবাহ তাহার শ্বশুর বাড়িতেই হয়। তাহারাও এখানে বাস করছিলেন। তাহাদের দ্বারাও রামচাঁদের অনেক সাহায্য হইত। জ্ঞাতি ভ্রাতার পুত্র নীলমণি রায় কমসেরিয়েটে চাকরি করিতেন, কিন্তু কর্ম উপলক্ষে তাহাকে বরাবর বিদেশে থাকিতে হইত বলিয়া তিনি শেষকালে এখানকার বাস একরূপ উঠাইয়া বৃদ্ধা মাতাকে লইয়া কর্মস্থলে চলিয়া যান। এখন তাহাদের ভিটাতে আর কেহই নাই। শোনা যায় পূর্বদেশীয় এক নামজাদা কুলীনের সঙ্গে ইন্দিরা ঠাকুরানের বিবাহ হইয়াছিল। স্বামী বিবাহের পরে কালে ভদ্রে গ্রামে পদার্পণ করিতেন। এক আধিরাত্রি কাটাইয়া পথের খরচ ও কৌলিন্য সম্মান আদায় করিয়া লইয়া খাতায় দাগ আঁকিয়া পরবর্তী নম্বরের শ্বশুরবাড়ি অভিমুখে থলপি বাহক সহ রওনা হইতেন। কাজেই স্বামীকে ইন্দিরা ঠাকুরানের ভালো মনে করিতেই পারে না। বাপ মায়ের মৃত্যুর পর ভাইয়ের আশ্রয়ে 2 মুঠো অন্ন পাইয়া আসিতেছিলেন। কপালক্রমে সেই ভাইও অল্প বয়সে মারা গেল। হরিহরের পিতা রামচাঁদ অল্প পরেই এ ভিটাতে বাড়ি তুলিলেন এবং সেই সময় হইতেই ইন্দিরা ঠাকুরানের এই সংসারে প্রথম প্রবেশ। সে সকল আজিকালের কথা নয়, তাহার অনেক দিন হইয়া গিয়াছে। শাখারি পুকুরের নাল ফুলের বংশের পর বংশ কত আসিয়াছে, চলিয়া গিয়াছে। চক্রবর্তীদের ফাঁকা মাঠে সীতানাথ মুখুজ্জের নতুন কলমের বাগান বসাইল এবং সেই সব গাছ আবার বুড়া হইতেও চলিল। ক্ষত ভিটায় নতুন গৃহস্থ বসিল।
কত জনম শূন্য হইয়া গেল, কত গোলক চক্রবর্তী ব্রজ চক্রবর্তী মরিয়া হাজিয়া গেল। ইছামতির চলর্মী চঞ্চল স্বচ্ছ জলধারা অনন্ত কাল প্রবাহের সঙ্গে পাল্লা দিয়া কুটার মতো, ঢেউয়ের ফেনার মতো গ্রামের নুলকুঠির কত জনসন টমসন সাহেব, কত মজুরদারকে কোথায় ভাসাইয়া লইয়া গেল। শুধু ইন্দ্র ঠাকুরন এখনও বাঁচিয়া আছে। 1240 সালে সে ছিপছিপে চেহারার হাস্যমুখী তরুণী নহে, 75 বৎসরের বৃদ্ধা। গাল তোবড়াইয়া গিয়াছে, মাজা ঈষৎ ভাঙিয়া শরীরের সামনে ঝুঁকিয়া পড়িয়াছে। দূরের জিনিস আগের মতো চোখে ঠাহর হয় না। হাত তুলিয়া যেন রৌদ্রের ঝাঁজ হইতে বাঁচাইবার ভঙ্গিতে চোখ ঢাকিয়া বলে, কে আসে? নবীন? বেহারি? না, ও তুমি রাজু? এই ভিটারি কি কম পরিবর্তনটা ইন্দিরা ঠাকুরের চোখের ওপর ঘটিয়া গেল? ওই ব্রজ চক্রবর্তী যে ভিটা আজকাল জঙ্গল হইয়া পড়িয়া আছে। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন গ্রাম শুদ্ধ লোক সেখানে পাত পাড়িত। বড় চণ্ডী মণ্ডপে কি পাশার আড্ডাটাই বসিত সকালে বিকালে। তখন কি ছিল ওই রকম বাসবন? পৌষ পার্বণের দিন ওই ঢেকিশালে 1 মণ চাল কোটা হইত পৌষ পিঠার জন্য। চোখ বুজিয়া ভাবিলে ইন্দিরা ঠাকুরন সেসব এখনও দেখিতে পায়। ওই রায়বাড়ির মেজবউ লোকজন সঙ্গে করিয়া চাল কুটাইতে আসিয়াছে। ঢেকিতে দমাদম পার পাড়িতেছে, সোনার বাউটি রাঙা হতে একবার সামনে সরিয়া আসিতেছে, আবার পিছাইয়া যাইতেছে। জগদ্ধাত্রীর মতো রূপ, তেমনি স্বভাব চরিত্র। নতুন যখন ইন্দিরা ঠাকুরন বিধবা হইল, তখন প্রতি দ্বাদশীর দিন প্রাতকালে নিজের হাতে জল খাবার গোছাইয়া আনিয়া তাহাকে খাওয়াইয়া যাইতেন। কোথায় গেল কে? সেকালের আর কেহ বাঁচিয়া নাই যাহার সঙ্গে সুখ দুঃখের দুটো কথা কয়। তারপর ওই সংসারে আশ্রয়দাতা রামচাঁদ মারা গেলেন। তার ছেলে হরিহর্ত হইল সেদিন। ঘাটের পথে লাফাইয়া লাফাইয়া খেলিয়া বেড়াইত। মুখুজিতে তেঁতুল গাছের ডাসা তেঁতুল খাইতে গিয়া পড়িয়া হাত ভাঙিয়া 2-3 মাস শয্যাগত ছিলেন। সেদিনের কথা। ধুমধাম করিয়া অল্প বয়সে তাহার বিবাহ হইল। পিতার মৃত্যুর পর 10 বছরের নববিবাহিতা পত্নীকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়া দেশ ছাড়া হইয়া গেল। 8-10 বছর পর কোনো খোঁজ খবর ছিল। পিতার মৃত্যুর পর 10 বৎসরের নববিবাহিতা পত্নীকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়া দেশ ছাড়া হইয়া গেল। 8-10 বছর প্রায় কোনো খোঁজ খবর ছিল না। কালে ভদ্রে 1-8খানা চিঠি দিত। কখনো কখনো 2-5 টাকা বুড়ির নামে মানি অর্ডার করিয়া পাঠাইত। এই বাড়ি আগুলিয়া কত কষ্টে কতদিন না খাইয়া প্রতিবেশী দুয়ারে চাহিয়া চিন্তিয়া তাহার দিন গিয়াছে। অনেক দিন পর হরিহর আজ 6 বৎসর আসিয়া ঘর সংসার পাতিয়াছে। তাহার একটি মেয়ে হইয়াছে, সেও প্রায় 6 বৎসরেরই হইতে চলিল। বুড়ি ভাবিয়াছিল এতদিনে সে ছেলেবেলার ঘর সংসার আবার বজায় হইল। তাহার সংকীর্ণ জীবনে সে অন্য সুখ চাহে নাই। অন্য প্রকার সুখ দুঃখের ধারণাও সে করিতে অক্ষম। আশৈশব অভ্যস্ত জীবনযাত্রার পুরাতন পথে যদি গতির মোড়টা ঘুরিয়া দাঁড়ায়, তাহা হইলেই সে খুশি। তাহার কাছে সেইটাই চরম সুখের কাহিনী। হরিহরের ছোট্ট মেয়েটাকে সে একদণ্ড চোখের আড়াল করিতে পারে না। তাহার নিজেরও এক মেয়ে ছিল, নাম ছিল বিশ্বেশ্বরী। অল্প বয়সে বিবাহ হয় এবং বিবাহের অল্প পরেই মারা যায়। হরিহরের মেয়ের নামের মধ্যে বিশ্বেশ্বরী মৃত্যু পারের দেশ হইতে 40 বছর পরে তাহার অনাথা মায়ের কোলে আবার ফিরিয়া আসিয়াছে। 40 বছরের নিভিয়া যাওয়া এক ঘুমন্ত মাতৃত্বে মেয়েটার মুখে বিপন্ন অপ্রতিভ ভঙ্গিতে, অবোধ চোখের হাসিতে এক মুহূর্ত সচকিত আগ্রহে শেষ হইতে চলা জীবনের ব্যাকুল ক্ষুধা জাগিয়া ওঠে। কিন্তু যাহা সে ভাবিয়াছিল তাহা হয় নাই। হরিহরের বউ দেখিতে টুকটুকি সুন্দর হইলে কি হইবে, ভারী ঝগড়াটে। তাহাকে তো 2 চক্ষু পারিয়া দেখিতে পারে না। কোথাকার কে তার ঠিকানা নাই, কি তাহার সঙ্গে সম্পর্ক খুঁজিয়া মেলে না, বসিয়া বসিয়া অন্ন ধ্বংস করিতেছে।
সে খুঁটিনাটি লইয়া বুড়ির সঙ্গে দুবেলায় ঝগড়া বাঁধায়। অনেকটা ঝগড়া চলিবার পর বুড়ি নিজস্ব একটা পিতলের ঘটি কাঁধে ও ডান হাতে একটা কাপড়ের পুটুলি ঝুলাইয়া বলিত, চললাম নতুন বউ, আর যদি কখনো এ বাড়ির মাটি মারাই তবে আমার। বাড়ি হইতে বাহির হইয়া গিয়া বুড়ি মনের দুঃখে বাঁশবাগানে সারাদিন বসিয়া কাটাইত। বৈকালের দিকে সন্ধান পাইয়া হরিহরের ছোট মেয়েটা তাহার কাছে গিয়া তাহার আঁচল ধরিয়া টানাটানি আরম্ভ করিত। ওঠ পিতিমা, মাকে বলবো, আর তোকে বকবে না, আয় পিতিমা। তাহার হাত ধরিয়া সন্ধ্যার অন্ধকারে বুড়ি বাড়ি ফিরিত। সর্বজয়া মুখ ফিরাইয়া বলিত, ওই এলেন, যাবেন আর কোথায়? যাবার কি আর চুলো আছে? এই ছাড়া তেষ্টকও আছে, এদিকে 16 আনা। এরকম ওহারা বাড়ি আসার বৎসর খানেকের মধ্যে আরম্ভ হইয়াছে, বহুবার হইয়া গিয়েছে এবং মাঝে মাঝে প্রায়ই হয়। হরিহরের পূর্বের ভিটায় খড়ের ঘরখানা অনেক দিন বেয়ে মেরামতে অবস্থায় পড়িয়া আছে। এই ঘরটাতে বুড়ি থাকে। একটা বাঁশের আলনায় খান 2 ময়লা ছেঁড়া থান, ছেঁড়া জায়গাটায় 2 প্রান্ত একসঙ্গ করিয়া গেরো বাঁধা। বুড়ি আজকাল ছুঁচে সুতা পরাইতে পারে না বলিয়া কাপড় সেলাই করিবার সুবিধা নাই। বেশি ছিঁড়িয়া গেলে গেরো বাঁধে। এক পাশে একখানা ছেঁড়া মাদুর ও কতগুলো ছেঁড়া কাঁথা। একটা পুটুলিতে রাজ্যের ছেঁড়া কাপড় বাঁধা। মনে হয় এই কাঁথা বুনিবার উপকরণ স্বরূপ সেগুলো বহুদিন হইতে সযত্নে সঞ্চিত আছে, কখনো দরকার হয় নাই। বর্তমানে দরকার হইলেও কাঁথা বুনিবার মতো চোখের তেজ আর তাহার নেই। তবুও সেগুলো পরম যত্নে তোলা থাকে। ভাদ্র মাসে বর্ষার পর রৌদ্র ফুটিলে বুড়ি সেগুলো খুলিয়া মাঝে মাঝে উঠোনে রৌদ্রে দেয়। বেতের পেট্রাটার মধ্যে একটা পুটুলি বাঁধা কতগুলো ছেঁড়া লাল পাড় শাড়ি, সেগুলো তাহার মেয়ে বিশ্বেশ্বরীর। একটা পেতলের চাঁদের ঘটি। বেতের পেট্রাটার মধ্যে একটা পুটুলি বাঁধা কতগুলো ছেঁড়া লাল পাড় শাড়ি, সেগুলো তাহার মেয়ে বিশ্বেশ্বরী। একটা পেতলের চাদরের ঘটি। একটা মাটির ছোড়া, গোটা 2 মাটির ভাঁড়। পিতলের ঘটিতে চাল ভাজা ভরা থাকে। রাতে হামানদিস্তা দিয়া গুঁড়া করিয়া তাই মাঝে মাঝে খায়। মাটির ভাঁড়গুলোর কোনোটাতে একটুখানি তেল, কোনোটাতে একটুখানি নুন, কোনোটাতে সামান্য একটু খেজুরের গুড়। সর্বজয়ার কাছে চাহিলে সবসময় মেলে না বলিয়া বুড়ি সংসার হতে লুকাইয়া আনিয়া সেগুলো বিবাহের বেতের পেট্রার মধ্যে সঞ্চয় করিয়া রাখিয়া দেয়। সর্বজয়া এ ঘরে কচিত কালে ভদ্রে কখনো আসে। কিন্তু সন্ধ্যার সময় তার মেয়ে ঘরের দাওয়ায় ছেঁড়া কাঁথা পাতা বিছানায় বসিয়া অনেকক্ষণ পর্যন্ত এক মনে পিসিমার মুখে রূপকথার কথা শোনে। অনেকক্ষণে গল্প শুনিবার পর খুকি বলে, পিতি, সে ডাকাতের গল্পটা বলতো। গ্রামে এক ঘর গৃহস্থ বাড়ি 50 বছর আগে ডাকাতি হইয়াছিল, সেই গল্প। সর্বজয়া ঘরে আসে কচিত কালে ভদ্রে কখনো, কিন্তু সন্ধ্যার সময় তার মেয়ে ঘরের দাওয়ায় ছেঁড়া কাঁথা পাতা বিছানায় বসিয়া অনেকক্ষণ পর্যন্ত এক মনে পিসিমার মুখে রূপকথার গল্প শোনে। খানিকক্ষণ এ গল্প ও গল্প শুনিবার পর খুকি বলে, পিতি, সে ডাকাতের গল্পটা বলতো। গ্রামে এক ঘর গৃহস্থ বাড়িতে 50 বছর আগে ডাকাতি হইয়াছিল, সেই গল্প। ইতিপূর্বে বহুবার বলা হইয়া গেলেও কয়েকদিনের ব্যবধানে উহার পুনরাবৃত্তি করিতে হয়। খুকি ছাড়ে না। তাহার পর সে পিসিমার মুখে ছড়া শোনে। সেকালের অনেক ছড়া ইন্দিরা ঠাকুরনের মুখস্থ ছিল। অল্প বয়সে ঘাটে পথে সমবয়সী সঙ্গিনীদের কাছে ছড়া মুখস্থ বলিয়া তখনকার দিনে ইন্দিরা ঠাকুরন কত প্রশংসা আদায় করিয়াছে। তাহার পর অনেক দিন সে এরকম ধৈর্যশীল শ্রোতা পায় নাই। পাছে মরিচা পড়িয়া যায়, এই জন্য তাহার জন্য সব জানা ছড়াগুলোই আজকাল প্রতি সন্ধ্যায় একবার ক্ষুদ্র ভাইজিটির কাছে আবৃত্তি করিয়া করিয়া ধার সানাইয়া রাখে, টানিয়া টানিয়া আবৃত্তি করে।
ও ললিতে চাপাকলিতে একটা কথা শুনছে, রাধার ঘরে চোর ঢুকেছে, এই পর্যন্ত বলিয়াই সে হাসি হাসি মুখে প্রতীক্ষার দৃষ্টিতে ভাইজির দিকে চাহিয়া থাকে। খুকি উৎসাহের সঙ্গে বলে, চুরোবাঁধা এক মিনসে। মি অক্ষরটা উপর অকারণে জের দিয়ে ছোট মাথাটি সামনে তাল রাখিবার ভাবে ঝুঁকাইয়া পদটার উচ্চারণ শেষ করে। ভারী আমোদ লাগে খুকির। তাহার পিসি ভাইঝিকে ঠকাইবার চেষ্টায় এমন সব ছড়া আবৃত্তি করে ও পদ্মপুরাণের জন্য তাহার পিসি ভাইঝিকে ঠকাইবার চেষ্টায় এমন সব ছড়া আবৃত্তি করে ও পদ পূরণের জন্য ছাড়িয়া দেয়, যাহা হয়তো 10-15 দিনে বলা হয় নাই। কিন্তু খুকি ঠিক মনে রাখে তাহাকে ঠকানো খুব কঠিন। খানিক রাত্রে তাহার মা খাইতে ডাকিলে সে উঠিয়া যায়। হরিহর রায়ের আদিবাসীস্থান যশোরা বিষ্ণুপুরের প্রাচীন ধনী বংশ চৌধুরানীর হরিহর রায়ের আদি বাসস্থান যশোরা বিষ্ণুপুরের প্রাচীন ধনী বংশ চৌধুরীরা নিষ্কর ভূমি দান করিয়া যে কয়েক ঘর ব্রাহ্মণকে সেকালে গ্রাম বাস করাইয়াছিলেন, হরিহরের পূর্বপুরুষ বিষ্ণুরাম রায় তাহাদের মধ্যে একজন। ব্রিটিশ শাসন তখনও এদেশে বদ্ধমূল হয় নাই। যাতায়াতের পথ সকল ঘোর বিপদসংকুল ও ঠগি ঠ্যাঙারে জলদস্যু প্রভৃতিতে পূর্ণ থাকিত। এই ডাকাতের দল প্রায়ই গোয়ালা, বাগদি, বাউরি শ্রেণীর লোক। তাহারা অত্যন্ত বলবান, লাঠি ও সরকি চালানোতে সুনিপুণ ছিল। বহু গ্রামের নিভৃত প্রান্তে ইহাদের স্থাপিত ডাকাতকালীর মন্দিরের চিহ্ন এখনো বর্তমান আছে। 3 মানে ইহারা ভালো মানুষ সাজিয়া বেড়াইত, রাত্রে কালী পূজা দিয়ে দূর পল্লীতে গৃহস্থ বাড়ি লুট করিয়া বাহি হইত। তখনকার কালে অনেক সমৃদ্ধশীল গৃহস্থ ডাকাতি করিয়া অর্থ সঞ্চয় করিতেন। বাংলাদেশের বহু জমিদার ও অবস্থাপন্ন গৃহস্থের অর্থের মূল ভিত্তি যে এই পূর্বপুরুষের সঞ্চিত লুণ্ঠিত ধনরত্ন। যাহারাই প্রাচীন বাংলার কথা জানেন তাহারা ইহাও জানেন। বিষ্ণুরাম রায়ের পুত্র বিকু রায়ের